প্লিজ ওনাকে মারবেন না, আর ছাড়ুন প্লিজ, মরে যাবে তো। কিছুক্ষণ খুব আকুতি করে বলল ইরা, কিন্তু অপর প্রান্তের মানুষটা তার কোনো কথা না শুনে ছেলেটাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিয়েছে নিচের রাস্তায়। অপর প্রান্তের মানুষটার ঠিক সামনে গিয়ে গাল বরাবর একটা থাপ্পড় মারে ইরা, আর সরজুড়ে কয়েকটা বকা দিয়ে দেয়। স্টুপিড, কলেজ ক্যাম্পাসে মারামারি করতে এসেছেন? কে অ্যালাউ করেছে আপনাকে? এরার আশেপাশে মুহূর্তে 1-2 জন করে পুরো 50 জন পালোয়ানের মতো দেখতে বডিগার্ড গিয়ে ধরেছে। শুধু যে এই বডিগার্ডরা ঘিরে আছে তা নয়, পুরো কলেজ ক্যাম্পাসের সবাই তাকিয়ে দেখছে ছেলেটাকে। তারা সবাই চেনে, কিন্তু মেয়েটাকে কেউ চেনে না। কে এই মেয়ে? আগে কখনো দেখেছে বলে মনে হয় না। এত সাহস কোথায় পেল এই নারী? স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের গায়ে হাত তুলেছে। আজও কি এই মেয়ে বেঁচে থাকবে? ইরা সহ জুড়ে থাপড় মারার গালে 5 আঙুলের ছাপ বোঝা যাচ্ছে স্পষ্ট। বডিগার্ডের মধ্যে একটি লোক মেয়েটিকে আটকাতে চাইলে তার গালে সরজুড়ে ইরা আরেকটি থাপ্পড় মারে আর চেঁচিয়ে চেঁচিয়ে বলে, হাউ ডিয়ার ইউ, ডোন্ট টাচ মি। তুমি চেনো আমায়? ইরার ঠিক কিছুক্ষণ পরে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে তার বেস্ট ফ্রেন্ড সাজিদ আর জুথি। এত লোকের মাঝে থেকে ইরাকে টানতে টানতে নিয়ে যায় আর সবাইকে ইরার ভুলের জন্য ক্ষমা চেয়ে আসে। স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে আদনান শিকদার আদিল তাকে থাপ্পড় মারার মজা বুঝাবে এই নারীকে। তার মধ্যে ক্ষমা করার মতন এত মহৎ গুণটা নেই। আদিল এতক্ষণ চুপ ছিল, শুধু তাকিয়ে তাকিয়ে এই নারীকে দেখছিল। যেখানে তার নাম শুনলে সবাই কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, সেখানে কিনা এই পিচ্চি একটা মেয়ে তাকে থাপ্পড় মারলো। পাশ দিয়ে থাকা বডিগার্ডদের মধ্যে একজন বলল, স্যার, আপনি শুধু একবার বলুন এই নারীকে কি করতে হবে। আপনি চাইলে আদিল বডিগার্ডের কথার পাত্তা না দিয়ে গান গাইতে শুরু করলো। আদিল নিজের কথা শেষ করে গাড়িতে গিয়ে বসলো। ইরার কলেজে আজকে প্রথম দিন। সে ঠিকভাবে কাউকে চেনে না। ইরা, জুথি আর সাজিদ এই স্কুলে পড়াশোনা করত, এই কলেজে অ্যাডমিশন নিয়েছে। ইরার পুরো নাম আরশি চৌধুরী ইরা। সে চেয়ারম্যান বাড়ির একমাত্র মেয়ে। তার বাবা একজন চেয়ারম্যান। সে অনেক বছর ধরে এই দলে যুক্ত আছে। যথেষ্ট সম্মানিত একজন মানুষ, যাকে এক নামে পুরো এলাকার মানুষ চিনলেও ইরাকে তেমন ভালোভাবে কেউ চেনে না। চেয়ারম্যান সাহেব কখনো তার মেয়ে জনতার সামনে দাঁড় করাননি শত্রুতার ভয়ে। কলেজ টাইমে ইরা জুথি বসে আছে, সাজিদ আছে ক্যান্টিনে। আদিল এর কড়া নিদর্শন যে করেই হোক এই মেয়েকে 1 ঘন্টার ভেতরে তার সামনে দেখতে চায়। বডিগার্ডগুলো ক্যান্টিনের সামনে গিয়ে ইরাকে খুব করে অনুরোধ করে বলল তাদের সাথে যেতে, কিন্তু ইরা কোনোভাবেই তাদের সাথে যেতে রাজি নয়। সাজিদের বাড়ির বেশ কাছে থাকায় সে আদিলের বিষয়ে বেশ ভালো করেই জানে। মন্ত্রীর ছেলের খুব একটা সুবিধার নয়। সাজিদ ইরাকে রিকোয়েস্ট করে তাদের সাথে যেতে, নয়তো মন্ত্রীর ছেলে তার কোনো বড় ক্ষতি করলেও তার দায় নিবে না। সাজিদের অনেক রিকোয়েস্টে ইরা যেতে বাধ্য হলো। ইরা কলেজের বাইরে গেলে বডিগার্ডগুলো তাকে ইশারা করে বলল সামনে দাঁড়িয়ে থাকা বড় কালো গাড়িটার কাছে যেতে। এরা যথেষ্ট সাহসী একটি মেয়ে, তার চোখে মুখে ভয়ের কোনো ছাপ নেই। সে কালো গাড়ির ঠিক সামনে গিয়ে দাঁড়ায়। আদিল গাড়ির ভেতর বসে পায়ের ওপর পা রেখে আছে বাইরে। আদিলকে উদ্দেশ্য করে ইরা বলল, কি হয়েছে? সমস্যা কি আপনার? আমাকে এইখানে কেন আসতে বলেছেন? আদিল গাড়ি থেকে বের হয়ে ইরার চারপাশে একবার ঘুরে ভালোভাবে দেখে নেয়। ইরা শর্ট একটা টপস আর প্যান্ট পরেছে, মাথায় কালো একটা হেজাব পরেছে, পুরো শরীর ঢাকায়, শুধুমাত্র মুখ আর পা স্পষ্ট দেখা যাচ্ছে। গায়ের রং ধবধবে সাদা, গোলাপি ঠোঁট টকটক করছে। এক দেখায় যে কোনো যুবক প্রেমে পড়ে যাবে। ইরা বেশ বিরক্ত হচ্ছে এই বিষয়গুলো দেখে। ইরা ঝাঁঝিয়ে উঠল। হেই স্টুপিড, এইভাবে আমার চারপাশে ঘুরছেন কেন? আদিল বাঁকা হেসে ইরার ঠিক সামনে দাঁড়ালো আর বলল, I like you, baby. ইরার ইচ্ছে হচ্ছে কাল বরাবর আরো কয়েকটা থাপ্পড় দিতে, কিন্তু ইরা এই কাজটা আর করবে না। ইরা আর এই লোককে স্পর্শ করে নিজের হাতটা নষ্ট করবে না। তাছাড়া একটা থাপ্পড় মারতে অনেকটা শক্তির প্রয়োজন। এই অসভ্য লোকটাকে থাপ্পড় মেরে তার শক্তির অপচয় করতে চায় না। ইরা আদিলের মতন করে আদিলের চারপাশে একবার ঘুরে দেখে নিল আদিলকে। আদিল দেখতে কম সুন্দর নয়, গায়ের রং বেশ ফর্সা, হাইট 6 ফুটের কম হবে না, বলিষ্ঠবান শরীরের গঠন,
দেখে মনে হয় সারাদিন জিম করতেই বসে থাকে। কালো স্যুট পরেছে বিদেশিদের মতন করে, দেখতে মন্দ লাগছে না। আদিল ভেবেছিল হয়তো ইরাও তার মতন করে বলবে আই লাইক ইট, কিন্তু ইরা না করে বরং প্রশ্ন ছুড়ে মারলো আদিলকে। হে স্টুপিড, আপনি যে বেয়াদব এটা ঘাড়ে ট্যাটু করে কেন বোঝাতে হবে? আপনাকে দেখলে যে কেউ এমনি বুঝে যাবে ইউ আর আ ছ্যাস্ট্রা ইডিয়েট। ইরার এত সাহসী কথা দেখে আদিল বারবার প্রেমে পড়ে যাচ্ছে। যেখানে মানুষ সৌন্দর্যের প্রেমে পড়ে সেখানে কিনা আদিল সাহসিকতার প্রেমে পড়ে যাচ্ছে বারবার। মুগ্ধ হয়ে দেখছে ইরাকে। আদিল প্রশ্ন ছুড়ে মারলো ইরাকে। নাম কি তোমার? আরশি চৌধুরী ইরা। চৌধুরী বাড়ির মেয়ে তুমি? হুম। ইন্টারেস্টিং। তোমার বাবার নাম কি? ইরা বেশ বিরক্ত, রেগে গেল আর বলল, আমি এখানে চাকরি ইন্টারভিউ দিতে আসিনি, স্টুপিড। ইরা রাগে কিরমির করতে করতে চলে যায় কলেজ ক্যাম্পাসের ক্যান্টিনে, যেখানে জুথি আর সাজিদ বসে আছে। আদিলের তো কথা শেষ হয়নি এখনো, তার আগে চলে গেল ইরা। আদিলের কাছে তার বিশ্বস্ত বডিগার্ড এসে বলল। স্যার, খুব আর্জেন্ট একটা কথা ছিল। আদিল হাত দিয়ে ইশারা করে বলতে বলল। আদিল পূর্বের ন্যায় গাড়িতে গিয়ে বসলো। বডিগার্ড ইরার সম্পর্কে সব ডিটেলস দিল। আদিল আর 1 মিনিটও দেরি করলো না, সোজা চলে গেল শিকদার মহলে। বড় 10 তলা ভবন, পুরোটা জুড়ে রয়েছে এই বড় শিকদার বাড়ি, যেখানে সারিতে সারিতে গাড়ি থেকে শুরু করে রয়েছে বডিগার্ড। বাড়ির প্রতিরক্ষার্থে বাড়ির চারপাশে বিশ্বস্ত বডিগার্ডগুলো গার্ড দিচ্ছে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আশরাফ শিকদার বর্তমানে বিপুল ভোটে জয়ী হয়েছেন। সেখানে তার শত্রু অগণিত। আশরাফ শিকদারের 2 ছেলে, আদনান শিকদার আদিল আর আরিয়ান শিকদার আদিব। আদনান শিকদার আদিল বর্তমানে বাবার সাথে রাজনীতিতে জড়িয়ে, সামনে বাবার ইলেকশনে দাঁড়াবে। আদিল ইউএসএ বাংলা ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করে এসেছে। সে বর্তমানে কয়েকটা কোম্পানির মালিক, তবে তার বিজনেস নিয়ে তেমন ইন্টারেস্ট নেই। তার রক্তের শিরায় শিরায় জড়িয়ে আছে রাজনীতি। মোহাম্মদ আশরাফ শিকদারের ছেলের পরিচয়ে সে রাজনীতি করবে না। সে নিজের যোগ্যতা নিজে অর্জন করে রাজনীতি করবে। মাঝে মাঝে না চাইতেও ও বাবার সাথে যেতে হয় বিভিন্ন সমাবেশে বাবার প্রতিরক্ষা করতে। আরিয়ান শিকদার আদিব এখন বর্তমানে দেশের বাইরে পড়াশোনা করছে, প্রায় শেষের দিকে পড়াশোনা। তবে আদিবের বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই রাজনীতি নিয়ে। সে সায়েন্সের স্টুডেন্ট। তার ছোটবেলা থেকে স্বপ্ন বড় হয়ে ডক্টর হবে, দেশের নাম কামাবে, কোনো ঝামেলা ছাড়া জীবনকে উপভোগ করবে। আদিল কলেজ থেকে সোজা বাড়িতে চলে এসেছে নিজের রুমে। নিজের বিশাল বড় রুমে বসে আছে গা এলিয়ে দিয়ে। কলেজের ঘটে যাওয়া ঘটনার বিষয়টা নিয়ে বারবার ভাবছে। শেষ পর্যন্ত কিনা একটা থাপ্পড় খেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে এক অবলা নারীর প্রেমে পড়ে গেল। আদিল উঠে গিয়ে দাঁড়ালো আর হেঁটে চলল ড্রেসিং টেবিলের বড় আয়নার সামনে। আদিল নিজের মুখের দিকে তাকাতেই দেখে গালে 5 আঙুলের স্পষ্ট ছাপ। আদিল সহ জোরে এক ঘুষি মারে আয়নার সাথে। আয়না কয়েক টুকরো হয়ে ভেঙে গুড়িয়ে পড়ে নিচে। আদিলের হাত আয়নায় টুকরো কাচের সাথে লেগে হাতের কয়েক জায়গায় কেটে গিয়ে রক্ত ঝরছে। আদিলের চোখ রক্তবর্ণ লাল বর্ণ ধারণ করেছে। ছাড়বো না আমি ওই অবলা নারীকে। আমাকে থাপ্পড় মারার শাস্তি তুমি ধীরে ধীরে পাবে, মাইন্ড ইট। এরা বসে বসে ক্যাম্পাসের সাথে সাথে আছে সাজিদার জুথি। এরা সাহসিকতা তারা অনেক আগে দেখেছে, তবে আজকে যে ইরা ভুল জায়গা দেখিয়ে ফেলেছে হয়তো কিছু সময়ের মধ্যে ঠিকই বুঝতে পারবে। সাজিদ মন্ত্রীদের সম্পর্কে পার্সোনাল ভাবে খুব ভালো করে চিনে, বিশেষ করে আদিল শিকদারকে। আদিল আজকে কলেজ ক্যাম্পাসে থাপ্পড়টা এত সহজে হজম করে নিবে না। সে নিশ্চয়ই মনে মনে কোনো ছক কষবে। ইরাকে এইগুলো বলেও কোনো লাভ নেই, হাসির ছলে উড়িয়ে দেবে। তাই সাজিদ কোনো রকম টেনশন না দিয়ে চুপ করে বসে আছে ইরা আর জুথির পাশে। ইরাকে নিতে চলে এসেছে তাদের বাড়ির পার্সোনাল গাড়ি। তাই ইরা উঠে দাঁড়ায় আর বলে, আমি চলে যাচ্ছি, তোরাও চলে যা। ইরা গাড়িতে বসার সাথে সাথে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। চেয়ারম্যান বাড়ির একমাত্র মেয়ে ইরা। পড়াশোনার পাশাপাশি সে ভালো ছবিও আঁকতে পারে, তবে পেন্টিং নিয়ে তার ক্যারিয়ার দাঁড় করাতে ইচ্ছুক নয়। সে চায় তার বাবার রাজনীতি নিয়ে সেও তার বাবার মতন রাজনীতি করবে। তার বয়স কম, তবে পড়াশোনা শেষ করে অবশ্যই রাজনীতি ক্যারিয়ারটাই বেছে নেবে। তার বুদ্ধিমত্তা, সাহসিকতা, রাজনীতির প্রতি আগ্রহ বলে দিচ্ছে সে পারবে। ইরা কলেজ থেকে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে চোখ বন্ধ করতেই তার সামনে ভেসে আসে সকালে ঘটে যাওয়া কিছু ঘটনা। বিশেষ করে ওই স্টুপিডের গায়ে ঠাটিয়ে
যে চটটা বেশ অবাক করার মতন। ট্যাটু দেখে মনে হয় এইরকম ট্যাটু বাংলাদেশে করা সম্ভব নয়, হয়তো অন্য কোনো দেশ থেকে করিয়ে এনেছে। ট্যাটুতে টানা টানা করে লেখা আই অ্যাম ব্যাড বয়। শিকদার মহলে আজ রাতে ছোটখাটো একটা ডিনার পার্টির আয়োজন করা হয়েছে, যেখানে ছোট থেকে শুরু করে রাজনীতি জগতের সবাইকে ইনভাইট করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মাঝে মাঝেই ডিনার পার্টির আয়োজন করা হয় ভিআইপি ভাবে। আশরাফ শিকদার এই ডিনার পার্টিতে নিজের ছেলে আদিল শিকদারকে ভালোভাবে সবার সাথে ইন্ট্রোডিউস করবেন। সামনের বছর যেন ইলেকশনে দাঁড় করা হলে কারোর চিনতে অসুবিধা না হয়। আশরাফ শিকদার নিজের ছেলেকে সবার সাথে খুব ভালোভাবে পরিচয় করিয়ে দিলেন। সবশেষে পরিচয় করিয়ে দিলেন দ্য গ্রেট মাফিয়া কিং ইয়ান রোশনের সাথে, যার ক্ষমতা 4-5টা মন্ত্রীর তুলনায় 1000 গুণ বেশি, যাকে সব এক নামে চেনে, তাকে সবাই জমের মতন ভয় পায়। তার সৌন্দর্য মনোমুগ্ধকর, বয়স 27-এর কাছাকাছি, কার্লি চুল, ফর্সা মুখ, স্যুট বুট পরেছে, একদম বিজনেসম্যানদের মতোই লাগছে। তার সৌন্দর্যের পাশাপাশি আচার আচরণ মানুষকে বেশ ভাবনায় ফেলে দেয়। এই ছেলে কি সত্যি মাফিয়া? তবে এই বয়সে তার মাফিয়া হওয়ার রহস্য সবারই অজানা। আশরাফ শিকদার আদিলকে নিয়ে আসেন ইয়ান রোশনের সামনে। পাশে রাখা টেবিলে দুজন সামনাসামনি হয়ে বসে হাত মিলালো। আশরাফ শিকদার পরিচয় করিয়ে দিয়ে বললেন, Adil, she is my man. ইরান হাতে হাত মিলাতে মিলাতে বললেন, নাইস টু মিট ইউ মিস্টার আদিল। আদিল ভদ্রতার সহিত হাত মেলালো ইয়ান রোশনের সাথে। দুজন এক টেবিলে বসে আছে। আদিল ড্রিঙ্ক করার অফার করলে ইয়ান রোশন সম্মতি জানায়। রাজনীতি এমন একটি মাধ্যম যেখানে টেনশন ছাড়া কোনো কিছুই নেই। নিজের টেনশন কমাতে, ক্লান্তি দূর করতে বেশিরভাগ মানুষই লাল পানি সেবন করেন। অতিরিক্ত লাল পানি সেবনে কেউ নিজেদের কন্ট্রোলে নেই, বেহুশ প্রায় অবস্থা। এই রকম ডিনার পার্টি এইসব হওয়াটাই স্বাভাবিক। রাত গভীর থেকে গভীর। ইয়াশ রোশনের একজন বিশ্বস্ত বডিগার্ড এসে তাকে ডেকে তুলে কোনো সাড়া না পাওয়ার দুজন মিলে ধরে গাড়িতে বসায় ইয়ান রোশনকে। অতিরিক্ত লাল পানি সেবন করায় মাতাল প্রায় অবস্থা। আদিল বেশ কিছুক্ষণ টেবিলে বসেছিল বেহুশ হয়ে। আশরাফ শিকদার এখানে থাকলে হয়তো এত বেশি ড্রিঙ্কস করতে পারতো না আদিল। আশরাফ শিকদার হার্টের রোগী, অতিরিক্ত টেনশনে অতিরিক্ত মদ্যপান তার জন্য নিষিদ্ধ। আদিল রোশনের ঘন্টাখানেক পর একা একা নিজের রুমে চলে আসে। আজ অতিরিক্ত ড্রিঙ্ক করার ফলে মাথা ঘুরছে, মাতাল মাতাল লাগছে। আদিল দপ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। শিকদার বাড়িতে সকাল সকাল চেঁচামেচিতে ঘুম ভাঙল সবার। আদিলের মা অহনা শিকদার বেশ চটে আছে সবার ওপর, বিশেষ করে আশরাফ শিকদারের ওপর। তার কি করে সাহস হলো এত রাত পর্যন্ত ছেলেকে বাইরে রেখে নিজের রুমে চলে এসেছেন। আশরাফ শিকদার এর ওয়াইফ মিসেস অহনা শিকদারের কথায় বেশ বিরক্ত প্রকাশ করলেন, বললেন, তুমি শান্ত হও। অহনা শিকদার আরো বেশি চটে গেল আশরাফ শিকদারের ওপর। হাউ ডিয়ার ইউ, তোমার সাহস কিভাবে হয় আমার ছেলেকে সারা রাত বাইরে রেখে আসার? অহনা শিকদার 2 দিন আগে আমেরিকা গিয়েছিলেন তার বিজনেসের কাজে। সে একজন সফল বিজনেস ওমেন। তার কোম্পানির সাথে আদিলের বেশ কয়েকটা কোম্পানি জড়িয়ে আছে। মিসেস অহনা শিকদারের জোড়াজড়িতে আদিল বাধ্য হয়ে বিজনেস জগতে প্রবেশ করেন, কিন্তু আদিল প্রথম থেকেই বিজনেসের থেকে বেশি রাজনীতিতে ফোকাস করে থাকে। এতে বেশ বিরক্ত হয় অহনা শিকদার, কিন্তু ছেলেকে বারবার বোঝাতে চাইলে সে বারবার অবাধ্য হয়। আশরাফ শিকদার এই রাজনীতিকে সারা জীবন ফোকাস করতে গিয়ে পার্সোনাল লাইফে বেশ প্রভাব ফেলেছে। তাই অহনা শিকদার চায় না তার মতন জীবন যেন তার ছেলের বউয়ের না হয়। অহনা শিকদার আর বেশি কিছু বললেন না ওনার হাজবেন্ড আশরাফ শিকদারকে, কারণ আশরাফ শিকদার হার্টের রোগী। বেশি কিছু বললে অতিরিক্ত টেনশন করে নিজের শরীরের ক্ষতি করে ফেলবে। এতক্ষণ যা কিছু ঘটে গেল তার শান্ত নয়নে তাকিয়ে দেখলো আশরাফ শিকদারের ছোট ভাই আনিস শিকদার এবং তার ওয়াইফ মাইমুনা শিকদার। বড় ভাই ভাবির কথা কাটাকাটি হয় মাঝে মাঝেই, কিন্তু তারা দুজনেই একজনও পছন্দ করেন না তাদের পার্সোনাল লাইফ নিয়ে কেউ কথা বলুক। তাই বরাবরের মতোই তারা শুধু দেখলো, কোনো কিছু না বলে। আনিস শিকদারের একমাত্র মেয়ে কলি শিকদার, সে এখন কলেজে পড়াশোনা করছে। চেয়ারম্যান বাড়িতে ইরার বাবা আজাদ চৌধুরী বসে আছে টিভির সামনে সোফায়। সকাল সকাল টিভি দেখছেন। বিশেষ করে সকাল 8টার খবর সে একদম মিস করেন না।
অন্যদিকে ইরার মা সালমা চৌধুরী সকলের রান্না শেষ করে তার একমাত্র ছোট মেয়ে ইরাকে ডেকে তুললেন। সকাল 8টা বাজে, 10টা থেকে ক্লাস শুরু। ইরার রুমের দরজা কখনো লাগায় না। রাতে অনেক বেশি পড়াশোনার জন্য শুয়ে পড়তে বেশ লেট হয়। সকাল সকাল সালমা চৌধুরী তাকে তুলে না দিলে ইরা একদিনও ঠিক মতন কলেজে যেতে পারবে না। সালমা চৌধুরী ইরাকে তুলে দিয়ে পাঠালেন ওয়াশরুমে আর বললেন ফ্রেশ হয়ে খাওয়ার টেবিলে আসতে। সালমা চৌধুরী খাবার রেডি করেছেন টেবিলে। তাদের ছোট পরিবার, ইরার মা বাবা, ইরা, 3 জন। ইরা একদম ফ্রেশ হয়ে কলেজ ড্রেস পরে চলে এসেছে খাওয়ার টেবিলে। ইরাকে প্রতিদিন সালমা চৌধুরী নিজের হাতে খাবার খাইয়ে দেন, আজকেও তার ব্যতিক্রম নয়। ইরার খাবার খাওয়ার মাঝে প্রশ্ন করলেন আজার চৌধুরী। ইরা মামুনি, তোমার কলেজ কোনো সমস্যা হয় নাকি? ইরার কলেজের কথা মনে পড়তেই সে ট্যাটু করা স্টুপিডটার কথা মনে পড়ে যায়। মনে পড়তেই সে বেশ বিরক্ত হয়ে যায় আর মনে মনে বলে আজকে কোনোভাবেই যেন ওই ইডিয়টটার সাথে দেখা না হয়। ইরার পাশে থাকা সালমা চৌধুরী ইরাকে ডেকে বলল, কি ভাবছিস ইরা? সব ঠিক আছে? ইরা আমতা আমতা করেই বলল, হ্যাঁ, আম্মু সব ঠিক আছে। আজাদ চৌধুরী ইরাকে উদ্দেশ্য করেই বলল। তুমি গাড়িতে গিয়ে বসো, আমি রেডি হয়ে আসছি। সালমা চৌধুরী কোথায় যাবে জিজ্ঞাসা করলে আজাদ চৌধুরী জানায় মন্ত্রণালয়ে যাবে, কিছু কাজ আছে সেখানে। ইরা সম্মতি জানিয়ে বলে, ঠিক আছে আব্বু, তুমি আসো, আমি গাড়িতে তোমার জন্য অপেক্ষা করছি। সালমা চৌধুরীকে বাই আম্মু বলে গাড়িতে গিয়ে বসলো ইরা। কয়েক মিনিট পর চলে আসলেন আজাদ চৌধুরী। প্রথমে ইরাকে কলেজে নামিয়ে দিয়ে তারপর তিনি চলে যাবেন নিজের প্রয়োজনীয় কাজে। ইরাদের শহরের নাম চন্দ্রপুর। সেখান থেকে গাড়িতে আসতে 15 মিনিট সময় লাগে। কলেজের বেশ কাছে। ইরাকে কলেজের গেটের সামনে নামিয়ে দিয়ে চলে যায় আজাদ চৌধুরী। ইরা গেট থেকে নেমে সোজা চলে যায় কলেজ ক্যাম্পাসে। ক্যান্টিনে বসে আছে জুথি, অপেক্ষা করছে ইরার জন্য। সাজিদ এখনো আসেনি। সাজিদ একটা টিউশনি করায়, যার কারণে মাঝে মাঝে কলেজে আসতে দেরি হয়। জুথি ইরাকে জিজ্ঞাসা করলো কালকের বিষয়টা নিয়ে তার সাথে আর দেখা হয়েছে কিনা ওই ছেলের। ইরা জানায় তার সাথে আর দেখা হয়নি আর সে ইচ্ছুক নয় ওই স্টুপিডটার সাথে দেখা করতে। তখনই কলেজে প্রবেশ করলো সাজিদ। हाय टू लेडी, कैसे हो तुम? সাজিদ মাঝে মাঝেই হিন্দিতে কথা বলে, তার ভালো লাগে হিন্দিতে কথা বলতে। এই নিয়ে কয়েকবার বান্ধবীদের কটাক্ষের শিকার হয়েছে সাজিদ। সাজিদ যথেষ্ট মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার বাবা নেই, অনেক আগে অ্যাক্সিডেন্টে মারা গেছেন। থাকার মধ্যে শুধু একমাত্র মা। সংসারের চাপ সবটাই সাজিদের উপর নির্ভর করে। সবাই বেশ কিছুক্ষণ আলাপ করে চলে যায় ক্লাসরুমে। আদিল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে, মাথাটা ঝিমঝিম করছে। নিচ থেকে এক কাপ কফি নিয়ে এসেছে কলি। দরজায় নক করে জিজ্ঞাসা করলো, ভাইয়া ভিতরে আসবো? কলির ডাক শুনে আদিল দরজার দিকে তাকিয়ে সম্মতি দিয়ে বলল ভেতরে আসতে। কলির হাতে থাকা কফির কাপটা আদিলকে দিয়ে বলল, বড়ম্মু সকালে আমেরিকা থেকে ব্যাক করেছে, অনেক রেগে আছে তোমার উপর ভাইয়া। কেন রেগে আছে জানতে চাইলে কলি ঠিক মতন সবটা গুছিয়ে বলতে পারে না, কারণ কলি তখন সেখানে ছিল না। আদিল কলিকে বলে, তুই রুমে যা, আমি দেখছি। কলি সম্মতি জানিয়ে চলে যায় নিজের রুমে। আদিল সময় নিয়ে কফিটা খেতে খেতে কল করে আদিলের বেস্ট ফ্রেন্ড ঈশানকে। গত 2 দিন তাদের ব্যস্ততার জন্য তেমন কথা হয়নি, শুধু হাই হ্যালো ছাড়া। আদিল ঈশানকে বিকেলের দিকে তাদের বাড়িতে আসতে বলে ফোন কেটে দেয়। আদিল হাঁটতে হাঁটতে চলে যায় অহনা শিকদারের রুমে। অহনা শিকদার ফ্রেশ হয়ে কম্পিউটার নিয়ে বসেছে। অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, আপাতত সেগুলোই করেছে। অহনা শিকদার যথেষ্ট সেন্সিটিভ একজন মানুষ, কাজের ফাঁকি দেয়া তার একদম পছন্দ নয়। আদিল হেলে দুলে চলে আসে অহনা শিকদারের রুমে। অহনা শিকদার আদিলের দিকে তাকিয়ে ফের মনোযোগ দেয় কম্পিউটারে। কম্পিউটারের কাজ করতে থাকে আর আদিলকে জিজ্ঞাসা করে, এখনো ঘুম কাটেনি তোমার? আদিল কিছুটা আমতা আমতা করে বলে। মম, কি বলছো তুমি এসব? অহনা শিকদার কম্পিউটার বন্ধ করে আদিলের কাছে গিয়ে পাশে বসে আর ভালোবাসা সহিত বলে, ফোকাস করো বিজনেসের, রাজনীতিতে নয়। তোমার পুরো ক্যারিয়ার নষ্ট করে দেবে এই রাজনীতি, ট্রাস্ট মি মাই সান। আদিল অহনা শিকদারের প্রশ্নের কোনো উত্তর না করে বরং জিজ্ঞাসা করে আদিল, কখন এলে মম? অহনা শিকদার জানে সে আদিলকে 1000বার বুঝালেও সে বুঝবে না। তাদের বাপ ছেলের রক্তের শিরায় শিরায় জড়িয়েছে রাজনীতি। সামনের বছর ইলেকশন যদি কোনোভাবে আদিলকে আটকানো যায়, মনে মনে ছক কষতে থাকেন অহনা শিকদার। যে করে হোক আদিলকে রাজনীতি থেকে দূরে সরাতেই হবে। আদিল মায়ের মনের কথা চট করে বুঝে ফেলে অহনা শিকদারকে বলেন, জানিয়ে চিন্তা করছো মম? ওইটাই কাজ হবে না।
নেক্সট অপশন খুঁজে বের করো। আদিল কথা শেষ করে ধীর পায়ে রুমে চলে আসে। কলেজ ক্যাম্পাসে বসে গল্প করছে জুথি আর ইরা সাজিদ। জুথি আর ইরার একদম ছোট থেকে বন্ধুত্ব, তাদের সম্পর্ক দিন দিন আরো গভীর থেকে গভীর হচ্ছে। আজকে আকাশের অবস্থা তেমন ভালো না হয় স্যার বলেছে কিছুক্ষণের মধ্যে ছুটি দিয়ে দেবে। তাই জুথি, ইরা, সাজিদ সবাই ক্লাসরুমে চলে গিয়ে নিজেদের ব্যাগ গোছাতে। ব্যাগ নিয়ে বের হয়ে গেছে ক্লাসরুম থেকে। এক এক করে সবাই। ইরার গাড়িটা এসে পৌঁছাতে পারেনি এখনো, কারণ আজকে বেশি আগে ছুটি দিয়ে দিয়েছে। আরো বেশ কিছুক্ষণ পর ছুটি দিত, প্রায় 2টায়। আকাশের অবস্থা তেমন ভালো না হয় ছুটি দিয়ে দিয়েছে। তিনজন হাঁটতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে অনেক বৃষ্টি শুরু হয়ে যায়। সাজিদের বাসা আরেকদিকে হয়, সাজিদ সবাইকে বাই বলে চলে যায়, সাথে ইরা আর জুথি। কিছুক্ষণ পর জুথিও আলাদা হয়ে যায়, পড়ে থাকে শুধু ইরা। রাস্তায় অনেক বৃষ্টি হওয়ার কারণে তেমন গাড়ি চলাচল করছে না, বলা যায় আশেপাশে তেমন কোনো রিক্সাও নেই। মনে হচ্ছে ঝড়ের গতিও বাড়ছে। নিরিবিলি রাস্তা, শুনশান। বুকের ভেতরটা কেমন যেন ধরপক করছে, ঠান্ডায় পুরো শরীর জমে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর যেন সামনে একটা কুড়ে ঘর দেখে স্বস্তি পেল ইরা। তাড়াতাড়ি করে ছুটে গেল সেই ঘরের দিকে। কুড়ে ঘরের সামনে যেতেই দেখে অনেক পুরুষ দাঁড়িয়ে আছে, যেন দেখে মনে হচ্ছে এই কুড়ে ঘরটা সবার জন্য আশ্রয়স্থল। এতগুলো লোক দেখে ইরা বেশ ভড়কে গেল। কুড়ে ঘরে প্রবেশ না করে হাঁটা ধরলো বাড়ির উদ্দেশ্যে। কিছু দূর সামনে যেতে চোখে পড়লো একটা গাড়ি দাঁড়িয়ে আছে। ইরা ঠান্ডায় পুরো শরীর জমে যাচ্ছে, তাই সে সামনে দাঁড়িয়ে থাকা কালো রঙের গাড়িটার সামনে গিয়ে কিছুটা ভয় আর লজ্জা নিয়ে নক করলো কালো গাড়িতে। এক্সকিউজ মি। গাড়িতে থাকা লোকটা গাড়ির গ্লাসটা খুলে জিজ্ঞাসা করে বলল, ইয়েস ম্যাম, কোনো হেল্প লাগবে? হ্যাঁ, আমায় একটু সাহায্য করুন প্লিজ। ইরা খুব আকতি মিনতি করে বলল গাড়িতে থাকা লোকটিকে। লোকটিকে ইরা আগে কখনো দেখেনি। কিছু সময় নিয়ে তাকিয়ে দেখছে একে অপরকে। ইরার শরীরে কলেজ ড্রেস পরা, ড্রেসটা সাদা হয়, বৃষ্টির কারণে শরীরের কিছু জায়গা স্পষ্ট বোঝা যাচ্ছে। এতে বেশ বিরক্ত হচ্ছে ইরা। কালো গাড়িতে থাকা লোকটা ইরাকে গাড়ির ভেতর আসতে অনুরোধ করে। ইরা সঙ্গে সঙ্গে গিয়ে বসলো গাড়ির ভেতর। অতিরিক্ত বৃষ্টিতে ভেজার কারণে শরীর ঠান্ডা হেঁচকি তুলছে বারবার। পাশের সিটে বসে থাকা লোকটা ইরাকে টিস্যু বক্স এগিয়ে দেয়। ইরা টিস্যু বক্সটা হাতে নিয়ে শরীরের কিছুটা পানি মুছে নিল। গাড়িতে থাকা লোকটা অবাক হয়ে তাকিয়ে আছে ইরার দিকে। সে এতটা সুন্দর নারীকে আগে কখনো দেখেনি। ফর্সা মুখটা বৃষ্টিতে ভেজার ফলে আরো সৌন্দর্য হাজার গুণ বেড়ে গেছে। গোলাপি ঠোঁটটা আরো টকটক করছে। মাথার হেজাব থাকার কারণে চুলগুলো স্পর্শ নয়, তবে যে কোনো পুরুষ এক দেখায় এই মেয়ের প্রেমে পড়ে যেতে বাধ্য। বয়স কেবল 18, কোমল কিশোরী। গাড়িতে থাকা লোকটা বারবার ইরাকে দেখছে, এতে বেশ বিরক্ত হয়ে যাচ্ছে ইরা। গাড়িতে থাকা লোকটা ইরাকে নাম জিজ্ঞেস করলে ইরা বলে তার নাম আরশি চৌধুরী। ইরা গাড়িতে থাকা লোকটার বারবার মনে হচ্ছে এই মেয়ের পরিবারকে সে হয়তো আগে থেকে চেনে, তাই আবারও প্রশ্ন করে, আপনি কি চেয়ারম্যান আজাদ চৌধুরীর মেয়ে? ইরা বেশ কৌতূহল হয়। তাকে তো বিশেষ করে কেউ চিনে না, তাহলে এই ছেলে কি করে বুঝলো সে চেয়ারম্যানের মেয়ে? ইরা সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, আমি চেয়ারম্যানের মেয়ে। তবে আপনি আমার বাবাকে কিভাবে চেনেন? এইবার গাড়িতে থাকা লোকটার মনে হলো যে এই মেয়েটার বয়স সত্যি কম, তা না হলে এই প্রশ্ন কিভাবে করে বোকার মতন। তার বাবা চেয়ারম্যান, 10 গ্রামের 10 জন মানুষ চিনবে জানবে, এটাই স্বাভাবিক। ইরা উল্টো প্রশ্ন করলো, আপনাকে তো আমি চিনি না, আপনার নাম কি? ছেলেটা মিষ্টি করে হাসি দিয়ে বলল, থাক না কিছু অজানা পরিচয়। ইরা আর জিজ্ঞেস করলো না। বাইরে চোখ পড়তে দেখে সে বাড়ির সামনে চলে এসেছে। ইরা তো এই লোকটাকে বাড়ির ঠিকানাটাও দেয়নি, তাহলে কি করে বাড়ি চিনল? ইরা আর প্রশ্ন না করে গাড়ি থেকে নেমে গেল আর ভাবলো থাক না, অচেনা কি হবে এত জানাশোনা হয়ে। ইরা বাড়ির ভেতরে যাওয়ার আগে আবারও তাকালো সেই গাড়ির দিকে। সেই গাড়িটা এখনো দাঁড়িয়ে আছে। ইরাকে দেখছে গাড়িতে থাকা লোকটা, হাত দিয়ে ইশারা করে বাই বলল। তারপর গাড়ির গ্লাস উপরে তুলে চলে গেল লোকটা। ইরাও গাড়ির ভেতরে চলে যায়। বাড়ির ভেতরে চলে যায়। ইরার মা সালমা চৌধুরী তাড়াতাড়ি করে আসেন মেয়ের কাছে। এখনো ইরার বাবা আসেননি, তাই হয়তো গাড়িটাও পাঠানো হয়নি কলেজে। ইরাকে তাড়াতাড়ি করে শাওয়ারে পাঠিয়ে তিনি গরম পানি করে আনলেন। অতিরিক্ত বৃষ্টিতে ভেজার কারণে চোখ মুখ লাল হয়ে আছে। গাড়িতে থাকা লোকটা সেই মুহূর্তে কল করলো তার বাবা ইখলাস খানকে। ইরাকে বেশ পছন্দ হয়েছে তার, তাই চেয়ারম্যান বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানোর জন্য বলল।
কলের অপর প্রান্তে থাকা ইখলাস খান জানায়, ঠিক আছে, প্লিজ কাম ব্যাক টু হোম, আই ওয়েটিং ফর ইউ। আদিলকে নিয়ে আশরাফ শিকদার গিয়েছে সমাবেশে। সামনে ইলেকশন, যেভাবেই হোক আদিলকে দেখতে চাই। আদিল আর আশরাফ শিকদার বসে আছে একটি গাড়িতে। আশরাফ চৌধুরীর শত্রুর অভাব নেই। সামনের পেছনে গাড়ি আসছে সারি সারি করে, আসছে বডিগার্ডরা। কোনো সমস্যা যেন না হয়, কড়া নজরে রাখতে হয় আশরাফ শিকদারকে। আশরাফ শিকদার কোথাও গেলে আদিলও সাথে যায়, যেভাবেই হোক বাবাকে প্রোটেক্ট করতে হবে বলে। অহনা শিকদার মিটিং কাজে সবসময় এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করে থাকেন। তার এখন মনে হচ্ছে আদিলকে ভালো একটা পরিবারের মেয়ের সাথে বিয়ে করিয়ে দিতে। অহনা শিকদারের একমাত্র বান্ধবী সোনালী তালুকদার, তারা সহ পরিবারে ইউএসএ থাকেন। সোনালী তালুকদারের মাত্র মেয়ে আয়রা তালুকদার, একমাত্র মেয়ে আয়রা তালুকদার। আয়রা দেখতে ঠিক বিদেশিদের মতোই দেখতে, ফর্সা গায়ের রং, শর্ট হেয়ার, স্টাইলিশ, যথেষ্ট স্মার্ট, সুন্দর, মডার্ন মেয়েদের মতন তার চলাফেরা, যথেষ্ট শিক্ষিত, বুদ্ধিমতী। সোনালী তালুকদার অনেক আগে থেকে অহনা শিকদারের কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন। অহনা শিকদার এখন মনে হচ্ছে এইবার এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। আগামী দুদিনের মধ্যে সোনালী তালুকদারকে বলা হবে তার মেয়ে মিস আয়রাকে নিয়ে যেন হৃদয়পুরের শিকদার বাড়িতে আসে। অতি দ্রুত এঙ্গেজমেন্টের ব্যবস্থা করতে চান অহনা শিকদার। যেভাবেই হোক রাজনীতি থেকে আদিলকে দূরে সরিয়ে রাখতে হবে। বিকেল গড়িয়ে রাত। ইরা বৃষ্টিতে ভেজার ফলে সারা শরীর জ্বরের তাপমাত্রা বেশ অনেকখানি বেড়েছে। আজাদ চৌধুরী প্রথমে বাড়িতে প্রবেশ করেই দেখেন ইরার চোখ মুখ লাল হয়ে আছে। তাই তাকে নিয়ে বাড়ির পাশে থাকা ডক্টরকে দেখিয়ে মেডিসিন খাইয়েছিল, কিন্তু অতিরিক্ত ঠান্ডার কারণে জ্বর বাঁধিয়ে ফেলেছে। আজাদ চৌধুরী যথেষ্ট ভরসা ছিল মেয়ের ওপর, সে কখনো ছেলে মানুষই করবে না। কিন্তু আজ একটু গাড়ি পাঠাতে লেট হয়েছে বিধায় একা একা বৃষ্টিতে ভিজে বাড়িতে চলে এসেছে। সালমা চৌধুরী মেয়ের মাথায় তেল দিয়ে দিচ্ছেন। আজকে রাতে সালমা চৌধুরী মেয়ের কাছেই থাকবে। ইরা বুঝতে পারে। সালমা চৌধুরীকে বারবার নিষেধ করলো, আম্মু তুমি শুয়ে পড়ো, আমি ঠিক হয়ে যাব সকালে। ইরা বেশ জোর করেই পাঠিয়ে দিল সালমা চৌধুরীকে। যদি সালমা চৌধুরী ইরার সাথে এই রুমে থাকে তাহলে সারা রাত দু চোখের পাতা এক করবেন না, সারা রাত জেগে বসে থাকবে মেয়ের পাশে। ঈশান বিকেলে বেশ ব্যস্ততার জন্য বিকেলে আদিলের সাথে দেখা করতে পারেনি, তবে রাতে চলে এসেছে আদিলদের বাসায়। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে আশরাফ শিকদারের সাথে। আশরাফ শিকদার ঈশানকে জিজ্ঞাসা করলো, তোমাকে আজকাল বেশি দেখায় যাই, কোথায় থাকো তুমি? আসলে আঙ্কেল, আব্বুর শরীরের কন্ডিশন আগের থেকে অনেকটাই গুরুতর। আজকাল কোম্পানির পাশাপাশি হসপিটালেও বেশ দৌড়াদৌড়ি করতে হয়। আশরাফ শিকদার ঈশানকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছো, তাতে সমস্যা হয় না কোম্পানি সামলাতে? ঈশান কিছুটা নরম কণ্ঠে জানায়, সমস্যা হয় তো বেশ, তবে কি করার, আমি ছাড়া তো আর কেউ নেই সামলানোর জন্য। তাছাড়া আব্বুর বিশ্বস্ত পিএ আছে, আমাকে যথেষ্ট সাহায্য করেন। আশরাফ শিকদার ঈশান এর মাথায় হাত রেখে বলেন, চিন্তা করো, ঠিক ঠিক হয়ে যাবে তোমার বাবা। কথা শেষ করে ঈশান উপরে যেতে চাইলে আশরাফ শিকদার ঈশানকে জিজ্ঞাসা করলেন, বিয়ে করবে কবে তোমরা? আমরা কি নাতি নাতনির মুখ দেখবো না নাকি? আশরাফ শিকদার যথেষ্ট মিশুক মানুষ, সবার সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়। ঈশান আশরাফ শিকদারকে জানায়, মেয়ে তো খুঁজে পাচ্ছি না আঙ্কেল, আপনার একটা মেয়ে থাকলে আমার জন্য বেশ সুবিধা হতো, আপনাকে অতিরিক্ত সুসংবাদ দিতাম। ঈশান কথা শেষ করে হাসতে হাসতে চলে গেলে আদিলের রুমে। ঈশানের এমন অদ্ভুত হাসি দেখে আদিল রাগে কটমট করতে করতে বলল, পাবনা ওইদিকে সোজা গিয়ে বামে। ঈশানের হাসি কমা দূরের কথা আরো বেড়ে গিয়ে আদিলকে বলল, চল দুজনে একসাথে যাই, রাস্তা চিনতে সুবিধা হবে। অহনা শিকদার বেশ কিছুক্ষণ পর আদিলের রুমে আসলো সোনালী তালুকদারের মেয়ে আয়রা তালুকদারের বিয়ের বিষয়ে কথা বলতে। ঘরে প্রবেশ করে দেখেন ঈশান বিছানায় ভীম রেখে শুয়ে আছে, সাথে আদিলও। অহনা শিকদার আদিলের দিকে প্রশ্ন ছুড়ে বললেন, আমি তোমার এঙ্গেজমেন্টের ডেট ফিক্স করে রেখেছি আদিল। আদিল অহনা শিকদারের কথায় বেশ অবাক হলেন। মানে কি বলছো মম? অহনা শিকদার নিজের চোয়াল শক্ত করেই বললেন, মাই ডিসিশন ইজ ফাইনাল ডিসিশন। কোনো এক্সকিউজ শুনতে রাজি নই আমি। এঙ্গেজমেন্টের জন্য প্রিপারেশন নাও আদিল, রাইট নাও। অহনা শিকদার নিজের মতামত জানিয়ে চলে গেলেন রুম থেকে। তার সিদ্ধান্ত মানেই মানতে হবে, সবাই বাধ্য।
আদিল তো জানেই না মেয়েটাকে, অহনা শিকদারকে কার সাথে এঙ্গেজমেন্ট তা জিজ্ঞেস না করে উল্টো রাগিয়ে দিল। এখন সে জানবে কিভাবে মেয়েটাকে? আদিলের মতন কনফিউজড আছে ঈশানেরও। আদিল দ্রুত গতিতে কল করে তার ড্যাড আশরাফ শিকদারকে। কল পাওয়ার সাথে সাথে আশরাফ শিকদার চলে আসেন আদিলের রুমে। আশরাফ শিকদার কিছু খুশি খুশি মনে প্রশ্ন করেন ছেলেকে। হাই জেন্টলম্যানরা, লাল পানি খাওয়ানোর জন্য কি গুরুতর কল করছো? আদিল রাগে চোখ মুখ কটমট করতে করতে বলল। তোমার বউ আমাকে শান্তিতে থাকতে দিবে না ড্যাড। আশরাফ শিকদার মনে মনে বলল। আমাকে শান্তিতে থাকতে দেই না, আর টুমটু ছোট বাচ্চা। আশরাফ শিকদার আদিলকে জিজ্ঞাসা করলো। কি করেছে আমার বউ তোমার সাথে? সব সময় আমার বউয়ের দোষ দিবা না, আমার মন খারাপ হয়, বুঝছো? আদিল বেশ রেগে গিয়ে বলল। তোমার বউকে তুমি সামলাতে পারো না? আমার বিয়ে নিয়ে টানাটানি করছে কেন? এতদিন ছিল রাজনীতি নিয়ে, আর এখন পড়ছে আমার বিয়ে নিয়ে। আশরাফ শিকদার নিজের মুখটাকে গোমরা করে বললেন। বউকে সামলাতে বেশ কষ্ট হয় আমার। আজকে পড়েছে তোমার বিয়ে নিয়ে, কালকে পড়বে আমার বিয়ে নিয়ে, সবই কপাল। ঈশান ব্যাপার বাপ ছেলের এমন কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে বসে আছে। এদের দেখলে কে বলবে এরা বাপ ছেলে, দেখে মনে হয় বন্ধু। ঈশান মুখটাকে গোমরা করে বেশ অভিমানী হয়ে বলল। আঙ্কেল, আপনার একটা মেয়ে থাকলে আমার জন্য সুবিধা হতো, আশেপাশে আর খুঁজতে হতো না। ফ্যামিলি প্ল্যানিং কি এখনো করছেন নাকি শেষ করে ফেলেছেন? আশরাফ শিকদার বিছানা থেকে উঠতে উঠতে ঈশানকে উদ্দেশ্য করে বললেন। ফ্যামিলি প্ল্যানিং শেষ করেছিলাম, ছেলের যা অবস্থা মনে হচ্ছে আমার আবার শুরু করতে হবে। ঈশান বিছানা থেকে সোজা হয়ে উঠে বসলো আর বলল। আঙ্কেল, তাহলে আমার অর্ডারটা নিয়ে যান। আদিল বেশ অবাক হয়ে বলল। মানে? ঈশান ঠোঁটে আঙুল দিয়ে ইশারা করে চুপ করতে বলে। আর বলে বড়দের মাঝে ছোটদের কথা বলতে নেই। এখন বুঝতে পারছি আঙ্কেল কেন আবার এই বয়সে ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন। আশরাফ শিকদার ঈশানের কথায় সম্মতি জানিয়ে বলেন। আরে আমার নিজের জন্য কেউ একজন এতদিনে আমার মনে কথা বুঝলো। আশরাফ শিকদার উত্তর করতে করতে চলে গেলেন নিজের রুমে। কিন্তু আদি যার জন্য আসতে বলেছিল তার বাবাকে লাস্ট পর্যন্ত কিনা সেটাই শুনতে পারলো না। সকাল সকাল ঘুম থেকে উঠেছে চৌধুরী বাড়ির সবাই। ইরার শরীরে জ্বরের তাপমাত্রা আগের থেকে কিছুটা কমেছে। রাতে সালমা চৌধুরী এবং ওনার হাজবেন্ড আজাদ চৌধুরী কয়েকবার এসে দেখে গিয়েছেন মেয়েকে। সারা রাত অতিরিক্ত বৃষ্টির ফলে কারেন্টের বেশ সমস্যা দেখা দিয়েছে। সালমা চৌধুরী সকাল সকাল উঠে রান্না শেষ করে মেয়ের কাছে বসে আছেন। সাথে আছে আজাদ চৌধুরী। এরা বেশ কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে দেখে বিছানার এক পাশেই বসে আছে তার আব্বু আম্মু। এতে এরা বেশ বিরক্ত হয়। হয়তো তারা সারা রাত দু চোখের পাতা এক করেনি টেনশনে। এরা কিছুটা রাগী কণ্ঠে বলল। তোমরা সারাক্ষণ আমার পাশেই বসেছিলে। সালমা চৌধুরী আমতা আমতা করে মেয়েকে শান্ত করার জন্য বললেন। আমি আর তোমার বাবা কেবল আসলাম তোমার রুমে। আজাদ চৌধুরী ইরাকে জিজ্ঞাসা করলেন। তোমার শরীরের কি অবস্থা এখন? ইরা বিছানা থেকে উঠে বসতে বসতে জানায় তার বাবা আজাদ চৌধুরীকে। এখন আগের থেকে অনেকটাই ভালো লাগছে। সকাল সকাল কেউ একজন এসে কড়া নাড়ছে দরজায়। বেশ কিছুক্ষণ ধরে আজাদ চৌধুরী তাড়াহুড়ো করে দরজাটা খুলে দিলেন। দরজার ওই প্রান্তের ব্যক্তি সম্মানের সাথে সালাম দিলেন আজাদ চৌধুরীকে। আজাদ চৌধুরী সালামের উত্তর নিয়ে ভেতরে আসতে বললেন। পাশে থাকা সোফায় বসতে দিয়ে ওনার ওয়াইফ সালমা চৌধুরীকে নাস্তার ব্যবস্থা করতে বললেন। আজাদ চৌধুরীকে সম্মানের সাথে প্রশ্ন করলেন ঘটক সাহেব। চেয়ারম্যান সাহেব, আপনি আমাদের গ্রামে সমামিত একজন মানুষ। আপনার এক মাত্র মেয়ে ইরা মামুনির জন্য আমি একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আজাদ চৌধুরী শান্ত মস্তিষ্কের মানুষ। সে তো কখনো কাউকে জানায়নি তার মেয়েকে বিয়ে দিতে চান। তাহলে এই ঘটক কিভাবে জানলো? আজাদ চৌধুরী নম্রতার সাথে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে বললেন। ঘটক সাহেব, আমি এত দ্রুত আমার মেয়েকে বিয়ে দিতে রাজি নই। আপনি আসতে পারেন। এতে ঘটক মোল্লা সাহেব বেশ চটে যায়। মোল্লা কাজী সাহেব পান চিবোতে চিবোতে বলেন। আরে চেয়ারম্যান সাহেব, উত্তেজিত হলে চলবে? আগে পাত্রের সম্পর্কে তথ্য জেনে নেন, তারপর না হয় ভাবা যাবে। আজাদ চৌধুরী শুনতে নারাজ, তাও ঘটক মোল্লা সাহেব নিজে নিজেই বলতে শুরু করলেন। যেখান থেকে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব এনেছি সেখানে বিয়ে হওয়া মানে 7 পুরুষের কপাল। আপনার মেয়ে রানীর মতন থাকবে, তার সেবা করার জন্য 10-12টা চাকরানি বসে থাকবে তার পায়ের কাছে। আজাদ চৌধুরী
ঘটককে থামিয়ে দিয়ে বলেন। আমার মেয়েকে আমি এক্ষুনি বিয়ে দিব না, আপনি আসতে পারেন। ঘটক মোল্লা সাহেব বেশ রেগে গিয়ে বললেন, এত দেমাগ ভালো না চেয়ারম্যান সাহেব। আপনি আপোষে না দিলে চাইলেও তারা জোর করে হলেও নিয়ে যাবে আপনার মেয়েকে। আপনার হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।